আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ৮০% মেধা সংরক্ষণে সম্মত হয়েছে সরকার। রোববার এ বিষয়ে আদালতে প্রস্তাবনা পেশ করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাত ৯টার দিকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। কাদের বলেন, সরকার সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবির প্রতি আন্তরিক। শিক্ষার্থীদের আবেগকে কাজে লাগিয়ে বিএনপি জামাত তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করার অপচেষ্টা করছে বলেও দাবি করেন ওবায়দুল কাদের। মৃত্যু আমরা শিক্ষার্থীদের দাবির সাথে সঙ্গতি রেখে ৮০% মেধা কোটা সংরক্ষণের ব্যাপারে ঐকমত্য পোষণ। এ ব্যাপারে আমরাই অ্যাপিল বিভাগে প্রস্তাব রাখব সরকারের পক্ষ থেকে। কোটা সংস্কার নিয়ে সরকার আজই শিক্ষার্থীদের সাথে বসতে রাজি। সংস্কারের ব্যাপারেও নীতিগতভাবে একমত। প্রধানমন্ত্রী নির্দেশনা জানাতে দুপুরে জরুরি ব্রিফিংয়ে এসব কথা জানান আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানান তিনি। মন্ত্রী বলেন, আপিল বিভাগে শুনানির তারিখ এগিয়ে আনতে রোববার আবেদন করা হবে। শাকিবুর রহমানের রিপোর্ট। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরুর 18 দিনের মাথায় আলোচনার প্রস্তাব দিল সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশনা জানতে দুপুরে সংসদ ভবন চত্বরে জরুরি ব্রিফিংয়ে আইনমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা রাজি থাকলে আজই আলোচনা হতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী তাদের সাথে আলোচনা করার জন্য আমাকে আইনমন্ত্রীকে এবং শিক্ষামন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী এমপি তাকে দায়িত্ব দিয়েছেন। আমরা তাদের সাথে বসবো এবং আমরা এটাও বলতে চাই যে তারা যখনই বসতে রাজি হবে, এটা যদি আজকে হয় আজকেই আমরা বসতে রাজি আছি কোটা সংস্কার করার জন্য। সেই জন্য আপনারা বলতে পারেন যে আমরা কোটা সংস্কারের পক্ষে। কোটা সংস্কার নিয়ে আপিল বিভাগে পুনর্নির্ধারিত শুনানির তারিখ এগিয়ে আনতে আবেদনের জন্য অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। 7ই অগস্ট 2024 সালে যে মামলাটা শুনানির কথা ছিল, সেই মামলাটা শুনানিটা এগিয়ে আনার জন্য ব্যবস্থা নিতে আমি সেই মর্মে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছি যে আগামী রবিবার তিনি বাংলাদেশের সর্বোচ্চ আদালতে আপিল বিভাগে আবেদন করবেন যাতে মামলাটা শুনানির তারিখ তারা এগিয়ে আনেন। আইনমন্ত্রী বলেন, পুরো ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে সরকার শান্তিপূর্ণ সমাধানের দিকে এগোতে চায় বলে জানান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। বিবৃতিতে বলা হয়, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন। তৃতীয় পক্ষের সুযোগ নেয়ার অপচেষ্টা বন্ধে আলোচনায় একমাত্র পথ। শাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা ঢাকা বিশ্ববিদ্যালয় 2 শিক্ষার্থীর লিভ টু আপিল এর শুনানির জন্য শিক্ষার্থীদের পক্ষে বিশেষ চেম্বার জজ আদালতে আবেদন করেছেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক। এদিকে কোটা বাতিল চেয়ে রোববারই আপিল বিভাগে লিভ টু আপিল দ্রুত শুনানির জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহাল করে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে লিভ টু আপিল আবেদন করে রাষ্ট্রপক্ষ। আমরা রোববার দিন সকালবেলা আমরা এটা আদালতের কাছে আবেদন জানাবো এটা দ্রুত শুনানি করার জন্য। আশা করছি আদালত এই বিষয়ের জন্য গুরুত্বপূর্ণ বিষয়, এটা বিবেচনা করে আদালত হয়তো এটা দ্রুত শুনানির ব্যবস্থা নেবেন। সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, শহীদের রক্তের উপর দিয়ে কোনো সংলাপে নয়, শুধু কোটা সংস্কার করলে ফয়সালা হবে না উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পাসগুলোকে ছাত্রলীগের সন্ত্রাসমুক্ত করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় ক্যাডার দিয়ে আন্দোলন দমনের চেষ্টার নিন্দা করে অনতিবিলম্বে রাজপথ থেকে আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় ক্যাডার অপসারণ করার দাবি জানান তারা। এদিকে আন্দোলনকারীদের হামলায় ক্ষতিগ্রস্ত দেশের একমাত্র সরকারি টেলিভিশন চ্যানেল ভিটিভির সম্প্রচার সাময়িকভাবে বন্ধ রয়েছে।
শাটডাউন কর্মসূচি ঘিরে পাল্টাপাল্টি সংঘর্ষে উত্তেজনা চলে রাজধানী ঘিরে। বাড্ডা, শনির আখড়া, মিরপুর উত্তরা সহ বিভিন্ন জায়গায় চলে এ সংঘর্ষ। এতে আহত হয় পুলিশ, আওয়ামী লীগ, কোটা আন্দোলনকারী সহ অনেকে। আন্দোলনকে ভিন্ন খাতে না নেয়ার নির্দেশ দিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক টিম। এদিকে পুলিশ বলছে শিক্ষার্থীদের পাশাপাশি সুযোগ সন্ধানীরাও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। আশিকুল আলম জানাচ্ছেন এরই বিস্তারিত। গেল রাতের সংঘর্ষের পর সকাল থেকে উত্তাল রাজধানী ঢাকা। যাত্রাবাড়িতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে আন্দোলনকারীরা। পুলিশ এবং যুবলীগ ছাত্রলীগের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বন্ধ হয়ে যায় যান চলাচল। ব্র্যাক ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বাড্ডায় সংঘর্ষ হয় পুলিশের। টিয়ার সেল, রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ। আমরা এখানে কোনো সহিংসতা করতে আসিনি, আমরা আমাদের দাবি আদায়ের জন্য এসেছি, আমরা আমাদের অধিকার চাই। আমরা কিন্তু সকাল থেকে একেবারে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি, সবকিছু আমরা শান্তিপূর্ণভাবে করছি। ইভেন পুলিশ যখন তারা 20 জন আসছে, আমরা তাদেরকে দেখে সুন্দরভাবে একেবারে প্রোটেস্ট করতেছি। কুড়িল বিশ্ব রোড এলাকায় যমুনা ফিউচার পার্কের সামনেও অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় তাদের সরিয়ে দিতে পুলিশের সঙ্গে যোগ দেয় ছাত্রলীগ ও যুবলীগ। সায়েন্স ল্যাব মোড় ও উত্তরাতেও চলে সংঘর্ষ। রাজধানীর মিরপুর 10 নম্বর গোলচত্বর, পল্লবী ও মিরপুর 1 নম্বরে ডেল্টা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের সঙ্গে ঢাকা সহ সারা দেশে 229 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পুলিশ বলছে সম্পূর্ণ অরাজনৈতিক কর্মসূচিতে সরব কয়েকটি রাজনৈতিক দলের কর্মীরা। কোটা আন্দোলনকারী, জামাত, শিবির, বিএনপি সমস্ত লোকজন এখানে এসে ভিড় করে একটা অরাজকতা তৈরি করার চেষ্টা করছে। আমরা ডিএমপি কমিশনার মহোদয়ের নেতৃত্বে এটাকে অবশ্যই নিঃশেষ করে দেব। এদিকে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সমন্বয়ক টিম। শান্তিপূর্ণ আন্দোলন যেন ভিন্ন খাতে না যায় সেদিকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা। আশিকুল আলম, RTV, ঢাকা। কোটা সংস্কার দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে গোটা দেশ। মাদারীপুরে আন্দোলনের সময় পুলিশের ধাওয়া খেয়ে লেকের পানিতে ডুবে এক ছাত্রের মৃত্যু হয়েছে। সাভারে পুলিশের গুলিতে মারা গেছে আরেক শিক্ষার্থী। এছাড়া সিলেট, রাজশাহী, চট্টগ্রাম, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, টঙ্গী সহ অনেক জায়গায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিস্তারিত নুসরাত জাহান সিনথের রিপোর্টে। মাদারীপুরে কোটা বাতিলের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থী, পুলিশ ও ছাত্রলীগের ত্রিমুখী সংঘর্ষে গুলিবিদ্ধ সহ আহত হয়েছে উভয় পক্ষের অন্তত 30 জন। এ সময় পুলিশের ধাওয়া খেয়ে স্থানীয় শকুনি লেকে ডুবে এক ছাত্রের মৃত্যু হয়। প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগ অফিস ভাঙচুর করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সিলেটে শিক্ষার্থী, পুলিশ ও ছাত্রলীগের দফায় দফায় বাধা ত্রিমুখী সংঘর্ষে সাংবাদিক সহ আহত হয়েছে কমপক্ষে 35 জন। হবিগঞ্জেও আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। চট্টগ্রাম নগরীর নতুন ব্রিজ এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ছোড়ে পুলিশ। রাজশাহীতে কর্মসূচিতে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ করা হয়। মানিকগঞ্জে শিক্ষার্থীদের আন্দোলনে হামলার ঘটনা ঘটেছে। শহরের শহীদ রফিক চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হলে লাঠি, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালালে সাংবাদিক সহ প্রায় শতাধিক আহত হন। নারায়ণগঞ্জে আন্দোলনরতদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হলে পুলিশ গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে। এ সময় শিক্ষার্থীরা ইট পাটকেল ছোড়ে এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে। আন্দোলনকারীরা টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা, ভাঙচুর ও আগুন দেয়। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রায় 20 জন আহত হয়।
টঙ্গীতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে তাদের সরিয়ে দিতে টিয়ার শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। এতে অর্ধশত শিক্ষার্থী আহত হয়। নাটোরে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের কয়েক দফার সংঘর্ষে বরিশাল কুয়াকাটা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। জয়পুরহাটে কোটা আন্দোলনকারীরা কর্মসূচি পালনের সময় পুলিশ বাধা দিলে আহত হয় 7 জন। সিরাজগঞ্জের কবডা এলাকায় কোটা বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এছাড়াও কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালনে ব্রাহ্মণবাড়িয়া, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা, লক্ষ্মীপুর, সাতক্ষীরা, পাবনা, নীলফামারী, মেহেরপুর, ঝিনাইদহ সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ কর্মসূচি ও সড়ক অবরোধ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। নুসরাত জাহান সিনথি, RTV। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দেশে চলা কমপ্লিট শাটডাউনের প্রথম দিনে মোট 15 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু রাজধানীতেই মারা গেছে 9 জন। মৃত্যুর তালিকায় আছেন একজন সাংবাদিকও। দুপুরে রাজধানীর উত্তরায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পুলিশ ও আন্দোলনকারী সহ শতাধিক আহত হয়। এর মধ্যে কুয়েট মন্ত্রী হাসপাতালে মৃত্যু হয় 5 জনের। এর মধ্যে আসিফ নামের একজনের পরিচয় শনাক্ত করা গেলেও বাকিদের পরিচয় জানা যায়নি। আসিফ নর্দার্ন ভার্সিটির ছাত্র ছিল। একই বিশ্ববিদ্যালয়ের আরও 2 জন ছাত্রকে মুমূর্ষ অবস্থায় বাংলাদেশ মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বাড্ডায়ও আন্দোলন চলাকালে মৃত্যু হয়েছে জিল্লুর রহমান নামে ঢাকা ইম্পেরিয়াল কলেজের এক শিক্ষার্থীর। এদিকে যাত্রাবাড়িতে আন্দোলনের খবর সংগ্রহ করতে গিয়ে গুরুতর আহত হয় ঢাকা টাইমসের মেহেদি হাসান নামে এক প্রতিবেদকের। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার পর তার মৃত্যু হয়। এছাড়া সাভার, মাদারীপুর, নরসিংদী ও চট্টগ্রামেও আন্দোলনরত অবস্থায় মৃত্যু হয়েছে আরও 6 জনের। খুনিদের কাছে শিক্ষার্থীদের বিচার নয়, সরকারের বিদায় চায় বিএনপি, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি বলেন, এই সরকারের কাছে দেশের মানুষ নিরাপদ নয়। এ সময় তিনি আগামীকাল জাতীয় প্রেস ক্লাবে জাতীয় ঐক্য সমাবেশে সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানান। কোটা সংস্কারের ন্যায়সঙ্গত আন্দোলনকে যুক্তি দিয়ে সমাধানের পরিবর্তে অবৈধ সরকার শক্তি দিয়ে থামিয়ে দেওয়ার প্রচেষ্টায় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। আমরা ছাত্রছাত্রীদের ন্যায্য দাবির প্রতি সমর্থন জানিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান দাবি করেছিলাম, কিন্তু অসংখ্য শহীদের রক্তে সেই সমঝোতার পথ সরকার নিজেই রুদ্ধ করে দিয়েছে। চলমান গণ আন্দোলনকে আরও বেগবান করার জন্য আমরা দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। অনির্বার্য কারণবশত 21, 23 ও 25 জুলাইয়ের পূর্ব নির্ধারিত সব শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এসব পরীক্ষার পরবর্তী সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। তবে আগামী 28 তারিখ হতে পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা চলবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর তপন কুমার সরকার স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের সাথে সংঘর্ষের সংবাদ সংগ্রহে দায়িত্ব পালনরত সাংবাদিকদের আহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সাংবাদিকদের নিরাপত্তা ও সহযোগিতা করতে আহ্বান জানান বক্তারা। একই সাথে কোটা সংস্কারের সুষ্ঠু সমাধানের মাধ্যমে চলমান সমস্যার সমাধান হবে বলে মনে করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশ সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আক্তার হোসেন এবং বিএফইউজের একাংশ সভাপতি রুহুল আমিন গাজী ও মহাসচিব কাদের গনি চৌধুরী। কোটা আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় যুক্তরাষ্ট্র তীক্ষ্ণ নজর রাখছে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। এ সময় শান্তিপূর্ণ বিক্ষোভে সহিংসতার নিন্দাও জানান তিনি। বুধবারের নিয়মিত সংবাদ সম্মেলনে এসব বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র। এদিকে ছাত্রলীগের কর্মকাণ্ড নিয়ে এক প্রশ্নের জবাবে নির্দিষ্ট কোনো সংগঠনের বিরুদ্ধে
মন্তব্য না করার কথা বলেন মিলার। তবে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার বিষয়ে মানুষের অধিকার সমুন্নত রাখার জন্য সরকারের প্রতি আহ্বানও জানান তিনি। সব রকম সহযোগিতার আশ্বাস দিয়ে সমুদ্র সম্পদ আহরণে বিদেশি বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ আন্তর্জাতিক একুয়াকালচার অ্যান্ড সি ফুড শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানান তিনি। প্রধানমন্ত্রী এ সময় সামুদ্রিক মাছ রপ্তানির বাজার তৈরিতে বঙ্গোপসাগর সংশ্লিষ্ট প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ব্যবসায়িক নেটওয়ার্ক গড়ে তোলার তাগিদ দেন। আতিকা রহমানের রিপোর্ট। দেশের অর্থনীতিতে ক্রমেই বাড়ছে সমুদ্র অর্থনীতির ভূমিকা। তাই খাদ্য নিরাপত্তার অত্যাবশ্যকীয় উপাদান অ্যাকোয়াকালচার ও সিফুড খাতকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্যে আয়োজন করা হয় বাংলাদেশ আন্তর্জাতিক অ্যাকোয়াকালচার অ্যান্ড সিফুড শো। প্রদর্শনীর উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর সমুদ্রে মৎস্য আহরণের ওপর গুরুত্ব আরোপ করেন। বাজার ধরে রাখতে বিদেশে রপ্তানি ক্ষেত্রে গুণগত মান বজায় রাখার উপরও জোর দেন প্রধানমন্ত্রী। আমাদের বিশ্ববাজারে যদি মাছ রপ্তানি করতে হয়, তো মাছের যে মান সেটা মানসম্মত হতে হবে এবং রপ্তানি চেনে সর্বত্র কঠোরভাবে গুণগত মান নিশ্চিত আমরা করি। বেশ আমাদের 3টা ভালো টেস্টিং ল্যাবরেটরি আছে, কারণ আমরা বিদেশে রপ্তানি করতে হলে আমরা এই টেস্টিং ল্যাবরেটরিতে গবেষণা করেই কিন্তু প্রক্রিয়াজাত করে আমরা মাছ রপ্তানি করে থাকি। সারা বিশ্বে সিফুডের চাহিদাও বাড়ছে, কাজে এটাকে আমরা যত বেশি আরও করতে পারবো ততই আমি মনে করি যে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। সুনীল অর্থনীতিকে গুরুত্ব দিচ্ছে সরকার, তাই বঙ্গোপসাগরকে কেন্দ্র করে আন্তর্জাতিক নেটওয়ার্ক তৈরি ও সমুদ্রের পানি থেকে বিদ্যুৎ উৎপাদনের তাগিদ দেন সরকার প্রধান। ইন্ডিয়ান ওশনের যে কান্ট্রিগুলি, বঙ্গোপসাগরের যে দেশগুলি, এদের সঙ্গে এই সি রুটে ব্যবসা বাণিজ্য বাড়ানো, এদিকেও আমাদের একটা বিরাট সম্ভাবনা এবং সে ব্যাপারে আমরা আলোচনাও করছি, সে কাজটা আমরা করবো। আমরা মিরেশ্বরাই বঙ্গবন্ধু স্পেশাল ইকোনমিক জোন করছি। আমার লক্ষ্যটা হচ্ছে যে এই জায়গা থেকে মেরিন ড্রাইভ তৈরি করে একেবারে কক্সেস বাজারের আমরা টেকনাফ পর্যন্ত এই মেরিন ড্রাইভ নিয়ে যাব। আমাদের মৎস্য ব্যবসায়ীদের অনেক চেষ্টা করেও সেই লং লাইনার মৎস্য আহরণ করার যে ব্যবস্থা, সেটাতে কেউ আসতেই চায় না, সেখানে অর্থ বিনিয়োগ করতে চায় না। এর জন্য আমাদের দরকার হচ্ছে বিদেশি বিনিয়োগ, এটা হলো বাস্তবতা। পরে প্রদর্শনীতে অংশ নেয়া বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক সেমিনার ও প্রদর্শনী চলবে 19 জুলাই পর্যন্ত। আতিকা রহমান, RTV, ঢাকা। এবার খেলার খবর। ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। বৃহস্পতিবার প্রকাশিত সর্বশেষ ফিফা র্যাঙ্কিংয়ে 185 নম্বর থেকে 184-তে উঠে এসেছে ক্যাবরেরার বাহিনী। এই তালিকায় যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছে সদ্য কোপা জয়ী আর্জেন্টিনা, দ্বিতীয় স্থানটা ধরে রেখেছে ফ্রান্স। তবে এই তালিকায় অবনতি হয়েছে ব্রাজিলের। এক ধাপ পিছিয়ে তালিকায় 5-এ নেমেছে সেলেসাওরা, আর 5 ধাপ উন্নতি হয়ে স্পেন জায়গা করে নিয়েছে তালিকার 3-এ। 4-এ উঠে আসা ইংল্যান্ড এগিয়েছে এক ধাপ। রাতের সংবাদ এই পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।